আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে। শেখ হাসিনার পতন এবং এই পতনের পেছনে কারা আছে সেটি নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা আছে, পর্যালোচনা আছে। ভারত ইতিমধ্যেই নানা কথাবার্তা বলেছে, এমনকি আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্রও কিছু কথাবার্তা বলেছেন। তাদের কথাবার্তাগুলো এইরকম যে এটা আইএসআই করেছে, এটা কখনো কখনো তারা এটাও বলছেন এর সঙ্গে চায়না যুক্ত আছে, লন্ডন এবং লন্ডনের অর্থ তারেক রহমান এবং আইএসআই মিলে করেছে। আবার কখনো কখনো তারা বলছেন যে এটা যুক্তরাষ্ট্র করেছে। এবং বিশেষ করে এই কথাবার্তাগুলো অনেক বেশি হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে, এবং শেখ হাসিনার সমালোচনা, ভারতের ব্যর্থতা, পাশাপাশি এইসব ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনেক বেশি ব্যস্ত। সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ভারতের একটি বিখ্যাত পত্রিকা, এই গোটা বিষয়টি নিয়ে একটি বিশ্লেষণমূলক মতামত লিখেছেন ভারতীয় এই পত্রিকাটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সি রাজামোহন। ডক্টর সি রাজামোহনকে যারা রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্র সমাজ নিয়ে ভাবেন এরকম বিজ্ঞানীদের মধ্যে একজন অন্যতম সেরা বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়, বিশ্লেষক হিসেবে বিবেচনা করা হয়। একটা সময় সম্ভবত বিশ্বের সেরা 100 জনের যে তালিকা তার মধ্যে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আমার ব্যক্তিগতভাবেও তার সঙ্গে কিছু সম্পর্ক আছে, একসঙ্গে কিছু অনুষ্ঠানে আমরা ছিলাম এবং তার বক্তৃতা কথাবার্তার সঙ্গে আমার কম বেশি পরিচয় আছে। সো ডক্টর সি রাজামোহন ভারতীয় এই সংবাদ মাধ্যমটিতে যে বিভিন্ন তত্ত্ব ঘুরপাক আছে সেটি নিয়ে লিখেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে ভারতীয় গণমাধ্যমগুলো যেটা বলবার চেষ্টা করছে যে 84 বছর বয়সী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস, যাকে অনেকে সিআইএর এজেন্ট বলে থাকেন, আসলে আওয়ামী লীগকে উৎখাত করবার নেতৃত্বটা তিনি দিয়েছেন এবং হাসিনার বাইরে সবচেয়ে বড় সমর্থক এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি ভারতকেও তিনি রাজনীতি থেকে সরিয়ে দিয়েছেন। এটা ভারতীয় গণমাধ্যমের ধারণা, এরকমভাবেই মিস্টার রাজামোহন লিখছেন। কিন্তু যারা জানেন, এটা আমার কথা, যে প্রফেসর ইউনূস আসলে এর ধারে কাছেই ছিলেন না। সেই সক্ষমতা বা সেই সংযোগ সেগুলো তার ছিল না। যাই হোক, আমি কথা না বলে ওই যে সি রাজামোহনের কথাই যাই। তিনি প্রশ্ন রাখছেন যে আসলেই কি তাই? দীর্ঘদিন ধরে এই উপমহাদেশে, তার ভাষ্য, মিস্টার মোহনের ভাষ্য, যে ষড়যন্ত্র তত্ত্ব খুবই উপভোগ্য বিষয়, কারণ ষড়যন্ত্র তত্ত্ব প্রমাণ করবার কোনো দরকার হয় না, এর জন্য প্রমাণাদির দরকার হয় না, এবং আবার অনেক সময় তা অস্বীকার করবার জো থাকে না। ইন্দিরা গান্ধী তার কর্তৃত্ববাদী শাসন চালানোর সময় যখনই কোনো প্রতিরোধ বা আন্দোলনের মুখে পড়েছেন, ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা তিনি বলছেন, তখনই তিনি তার জন্য বিদেশি হাত, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএকে দায়ী করেছেন। এরপরে মিস্টার রাজামোহন অনেক কথা লিখেছেন 75 সালের জরুরি অবস্থা জারি এবং অন্যান্য প্রসঙ্গ। এগুলো বলে তিনি যেটা বলছেন যে সম্প্রতি ঢাকায় একজন মিত্র হারানোর ধাক্কা দিল্লির অন্দরমহলে বিশৃঙ্খলার জন্ম দিয়েছে বলে মনে হয়। এটা আসলে ভারতীয়রা কল্পনাও করতে পারেনি যে শেখ হাসিনার পতন হতে পারে, এবং সেটা ধারণা করতে পারে নাই বলেই তারা আসলে তাদের সকল ডিম একটা ঝুড়িতে রেখেছে, কোনো অপশন তারা খোলা রাখেনি। এমনকি আমাদের সুশীল সমাজে, গণমাধ্যমে যারা খানিকটা ডিসেন্ট ভয়েস শেখ হাসিনার ক্রিটিক করেছেন, সেই সূত্র ধরে ভারতকেও কোথাও কোথাও কখনো কখনো সমালোচনা করেছেন যে তোমরা ঠিক কাজটা করছো না। তাদের সঙ্গেও ভারতীয়রা, না ভারতীয় হাইকমিশন ঢাকায় না দিল্লি থেকে কোনো রকমের সংযোগ ছিল না, আবার যাদের সঙ্গে সংযোগ ছিল সেটাকেও তারা কেটে দিয়েছিলেন। তারা এতটাই ডিপেন্ডেন্ট ছিলেন আওয়ামী লীগের উপরে এবং এতটাই তারা কনফিডেন্ট ছিলেন। আমি আবার ওই ডক্টর সি রাজামোহনের কথা যাই। তিনি লিখছেন, আমি অবশ্য তার ইংরেজিটাকে বাংলা করে একটু বলবার চেষ্টা করছি, যে মনে রাখা দরকার ষড়যন্ত্র তত্ত্বগুলো রাজনৈতিক অপসংস্কৃতির জন্ম দেয় এবং সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করাকে নিরুৎসাহিত করে। যেটা আমরা দেখছি ভারতের ক্ষেত্রে, আসলে কোথায় আইএসআই, কোথায় তারেক রহমান, পারলে তো অনেক আগে অনেক কিছু করতেন,
কিন্তু ওনারা ওই ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঢুকে আছেন। এবং মিস্টার রাজামোহন লিখছেন যে শেখ হাসিনা যে দিনকে দিন জনপ্রিয় হয়ে পড়ছিলেন তা বোঝার জন্য আপনার ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ হবার কোনো দরকার পড়ে না। সাধারণ মানুষের পালস বুঝলেই বোঝা যায়, সেটা ভারতীয়রা বোঝারই চেষ্টা করেন, যদিও তাদের ইনফিল্ট্রেশন, তাদের প্রভাব বলে অনেক বেশি বাংলাদেশে ছিল। সো মিস্টার মোহন লিখছেন যে তিনি নিজেই তার দলকে দুর্বল করে ফেলছিলেন এবং দলটিকে তার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছেন, যেটা আমরা বহুদিন ধরে বলছি, এটা একটা পারিবারিক সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি বা প্রাইভেট এন্টারপ্রাইজে পরিণত হয়েছে। এবং মিস্টার মোহন আরও যেগুলো বলবার চেষ্টা করছেন যে শেখ হাসিনা এখন ষড়যন্ত্র তত্ত্বকে আঁকড়ে ধরছেন, এর জন্য আমরা অবশ্যই তার প্রতি সহানুভূতি জানাতে পারি। তিনি লিখছেন যে হাসিনা মনে করেন যুক্তরাষ্ট্র তাকে উৎখাত করেছে কারণ তিনি আমেরিকাকে বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি বানাতে দিতে চাননি। শেখ হাসিনার কোনটা বিশ্বাসযোগ্য সেটাও একটা বিবেচনার দাবি রাখে। তিনি সেন্ট মার্টিন, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর দিয়ে দেবার কথা বলছেন। আর সেন্ট মার্টিন দিয়ে মার্কিনিরা কী করবে সেটা যে কোনো শিশুও বুঝতে পারে যে আসলে ওখানে কোনো বিমান ঘাঁটি করবার কোনো সুযোগই নেই, আর তারা এটা চায়নি, তারা বহুবার বলেছে। যাই হোক, মিস্টার সি রাজামোহন যেমনটা বলছেন যে পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর শেখ হাসিনাও এই অভিযোগ করেছিলেন। তো সব কথার এরপরে তিনি অনেকগুলো কথা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় কী করেছে, চীনকে মোকাবেলা করতে গিয়ে কী করেছে, সেসব বলে টলে তিনি বলছেন যে দক্ষিণ এশিয়ার ষড়যন্ত্র তাত্ত্বিকদের ঘোল লাগা কল্পনা শক্তিকে জাগিয়ে তোলার কাজ যে শুধু সিআইএ করে আসছে তা নয়, এই অঞ্চলের কোনো কোনো দেশের শাসন পরিবর্তিত হলে আজকাল আমাদের ভারতের গোয়েন্দা সংস্থা মিস্টার সি রাজামোহন বলছেন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, সংক্ষেপে রকেও দায়ী করা হয়। সেটা তো আমরা কম বেশি জানি। এবং বাংলাদেশে তো পলিটিশিয়ানদের মধ্যে একটা ধারণাই আছে, ক্ষমতায় থাকতে হলেও র লাগবে, ক্ষমতা থেকে নামাতে হলেও র লাগবে, মানে ভারত লাগবে, এছাড়া তারা চিন্তাই করতে পারেন না। এবং তাদেরকে ছাড়া যে হয়েছে সম্ভব শেখ হাসিনার মতো একটা প্রতাপশালী সরকারকে নামিয়ে ফেলা যে ভারতকে ছাড়াই সম্ভব এবং ভারতকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব, সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে। অনেকে বলেন শেখ হাসিনার প্রোটেকশন ভারত দিবে। আরে ইন্দিরা গান্ধীর মতো লৌহ মানবিকই তো রক্ষা করতে পারেনি ভারত, রাজীব গান্ধীর মতো প্রধানমন্ত্রীকে ভারত রক্ষা করতে পারেনি। এগুলো আমরা কেন ভুলে যাই? যাই হোক, আমি যেহেতু রাজামোহনকে নিয়েই কথা বলছি, তার লেখা নিয়েই কথা বলছি, ইন্ডিয়ান এক্সপ্রেসে তিনি আরও বলছেন যে আপনি যদি বলেন সিআইএ বাংলাদেশে একটি অভ্যুত্থান পরিচালনা করেছে, তাহলে ধরেই নেওয়া হয় আপনি দিল্লিকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটির বিষয়ে বেখবর থাকার জন্য অভিযুক্ত করছেন। আর সিআইএ করছে কিন্তু দিল্লি এই খবর রাখে না, তার মানে তারা ব্যর্থ, এটা মিস্টার সি রাজামোহন বলছেন। মানে যারা এই অভিযোগ করছেন তাদের কাছে এটা মেনে নিতে হবে যে আমরা আসলে আমাদের যোগ্যতা সক্ষমতার অনেক ঘাটতি রয়েছে। মিস্টার রাজামোহন আরও লিখছেন যে বাংলাদেশের আজকের এই সংকটের উৎপত্তি ও বিস্তার এবং এই সংকট নজরদারির জন্য দিল্লির ব্যবস্থাপনার উপর ভারতের পক্ষ থেকে একটি গুরুতর ময়নাতদন্ত করতে হবে। আমি মনে করি যথার্থ কথা তিনি বলেছেন। এবং তিনি বলছেন যে হাসিনার ক্ষমতা থেকে ছিটকে পড়া নিয়ে ভারতের অনুশোচনা করার বিস্তর কারণ আছে, কিন্তু গত কয়েকদিনে যা ঘটে গেছে সেই ঘটনাবলীর মধ্যে দিল্লিকে আটকে রাখা ঠিক হবে না। তিনি আরও বলছেন যে বাংলাদেশের এই নতুন ছাত্র আন্দোলন রাজনৈতিক উদারীকরণ এবং বৃহত্তর অর্থনৈতিক সুযোগ খুঁজেছে, সে কারণে দিল্লিকে অবশ্যই ছাত্র আন্দোলনের প্রতি সহানুভূতির বার্তা দিতে হবে। এবং ভারতীয় প্রধান বিচারপতি তিনি কে বলেছেন যে বাংলাদেশকে দেখলে এবার বোঝা যাচ্ছে যে স্বাধীনতার মূল্য কি। স্বাধীনতার জন্য মানুষ, তরুণরা যে বন্দুকের নলের সামনে, সেটা তিনি বলেননি, কিন্তু আমি বলছি তিনি সেটাই বোঝাতে চেয়েছেন, বুকের রক্ত ঢেলে দিতে পারে, সেটা কিন্তু বাংলাদেশ প্রমাণ করেছে। কাজে স্বাধীনতা মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো কিছুর বিনিময়ে মানুষ স্বাধীনতা চায়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমি আরেকটা লেখা নিয়েও খানিকটা এই আলোচনার সূত্র ধরে আলোচনা করতে চাই। এটি ছাপা হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টে। একটু ভিন্ন আঙ্গিকে লেখা যে শেখ হাসিনাকে যে ভারত আশ্রয় দিল, এটা দিয়ে ভারত আসলে কি গেইন করতে চাচ্ছে। বোঝাই যাচ্ছে তারা তাকে বলছেন যে তিনি তাদের অতিথি, তাকে রক্ষা করতে হবে, কিন্তু সেটা কি বাংলাদেশের আন্দোলনকামী মানুষকে কোনো ভালো বার্তা দিচ্ছে, কিংবা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকে কি কোনো ভালো বার্তা দিচ্ছে? তাকে এটাই প্রমাণ করছে যে শেখ হাসিনাকে আসলে তারা যে কোনো মূল্যে টিকে রাখবার জন্য যে অভিযোগ বাংলাদেশিদের, সেই অভিযোগকে প্রতিষ্ঠিত করেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট, এটা বোঝাই যাচ্ছে যে চাইনিজ
মিডিয়া আউটলেট, তারা বলছে যে শেখ হাসিনার পদত্যাগ নতুন দিল্লির প্রতিবেশী প্রথম নীতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। নেইবারহুড ফার্স্ট যে নরেন্দ্র মোদীর ফরেন পলিসি, সেটাতে উদ্বেগ বাড়িয়েছে। এবং তারা বলছেন যে হাসিনার পদত্যাগ দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর সাথে ভারতের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে, আস্থাহীনতা আরও তৈরি করেছে, এবং হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়া বা পালিয়ে যাওয়া, যেটা আমি যোগ করছি, আঞ্চলিক সম্পর্ককে আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্টের নিবন্ধ বলছে যে বাংলাদেশের অন্যতম অনেক বড় নিবন্ধ, আমি অনেক অংশ বাদ দিয়ে পড়ছি। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াতে ইসলামী ঐতিহ্যগতভাবে ভারতের পরিবর্তে চীন এবং পাকিস্তানের সাথে বেশ ঘনিষ্ঠ। প্রতিরক্ষা সহযোগিতায় বাংলাদেশে চীনের প্রভাব বিশেষভাবে শক্তিশালী, এটা তারা বলছে বটে। প্রভাবটা আছে, আমি অস্বীকার করবো না। আমি নট শিওর এখন বিএনপির সঙ্গে কতটা চীনের সখ্যতা আছে। চীন বিএনপির উপরে, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তাইওয়ানের ট্রেড সেন্টার করা নিয়ে তারা তখনই অসন্তুষ্ট ছিল। তবে বিএনপির মধ্যে চীন ঘেঁষা, ভারত ঘেঁষা লোকজন আছে, পশ্চিম ঘেঁষা খুব দুই একজন বাদে খুব একটা ভালো তাদের সম্পর্ক নেই। কিন্তু বাংলাদেশে আসলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা ব্লকের সঙ্গে বাংলাদেশকে নিবিড় সম্পর্ক করতে হবে, এটা আমার মতামত। চীনারা অবশ্যই সেটা চায় না, তারা চায় ভারতকে কাউন্টার করে চীনকে এখানে প্রতিষ্ঠিত করতে। যাই হোক, সাউথ চায়না মর্নিং পোস্টের নিবন্ধে বলা হচ্ছে যে নেপালের কেপি শর্মা আলী, যাকে চীনপন্থী বলে মনে করা হয় এবং আগে আঞ্চলিক বিরোধ দিয়ে ভারতের সাথে যার দ্বন্দ্ব ছিল, তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে এসেছেন। 2021 সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। তারা লিখছে যে সেপ্টেম্বরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভারতের প্রতিবেশী প্রথম নীতিতে আরও কিছুটা ধাক্কা দিতে পারে, কারণ বামপন্থী এনপিপি ন্যাশনাল পিপলস পাওয়ার অ্যালায়েন্সের সম্ভাব্য বিজয় ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি শ্রীলঙ্কার বৈদেশিক নীতির অভিমুখে যথেষ্ট অনিশ্চয়তার মুখে ফেলবে। তারপরে তারা আরও অনেক কথা বলেছেন, সেগুলো বলতে গিয়ে অন্যান্য দেশের প্রসঙ্গগুলো আলোচনা করেছেন, সে প্রসঙ্গে আমি যাই, সময় আমার হাতে কম। ভারতের জন্য তার প্রতিবেশী নীতিকে পুনরায় সংজ্ঞায়িত করবার সময় এসেছে। সব কথার মূল কথা তারা যেটা বলছেন, বিশেষ করে এটা ডক্টর সিরাদা দত্তকে উদ্ধৃত করে বলছেন, ভারতীয় একজন গবেষক, আমাদের বাংলাদেশ অত্যন্ত পরিচিত, বাংলাদেশকে নিয়েও তিনি যথেষ্ট কাজ করেন। আমার অত্যন্ত ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ ডক্টর সিরাদা দত্ত বলছেন যে ভারতকে প্রতিবেশী প্রথম নীতি থেকে বিচ্যুত হলে চলবে না, যে কোনো পরিস্থিতিতেই সেই নীতি মেনে চলতে হবে। এমনকি কঠিন পরিস্থিতিতে ভারতকে দেখতে হবে প্রতিবেশীদের সাথে কতটা ভালো কাজ করা যায়। কথাটা খুব ভালো, কিন্তু ভারত সেটা করছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে। আমার আরেক বন্ধু মাইকেল কুগেলম্যান, যিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উড্রো উইলসন সেন্টারে কাজ করছেন, তিনি মনে করেন যে বাংলাদেশের পরিস্থিতি এখনও ভারতের জন্য গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে। এ কথা ঠিক, এবং বাংলাদেশ এটা বোঝে, বাংলাদেশ সতর্ক, ভারত কি করতে পারে না করতে পারে। ভারত যে কোনো সময় বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতে পারে, কিছুটা চেষ্টা তারা হয়তো করেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, কিন্তু তাদের মাথায় রাখতে হবে বাংলাদেশকে অশান্ত করে তারা নিজেরা শান্তিতে থাকতে পারবে না। এবং দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকেই তারা আসলে কাছে টেনে নিতে পারে, এবং সেটা নিলে তার জন্য মঙ্গল হবে, সেটা না করলে তার জন্য বিপদটা সবসময় থাকবে, এবং তাকে একটা অস্থিরতার সংকটে, অনিশ্চয়তার মধ্যে সবসময় থাকতে হবে। এই হচ্ছে মোটা দাগে মূল কথা, যে ভারত আসলে রাইট ট্র্যাকে নেই। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে তার সুসম্পর্ক করতে হবে, অন্যরা কী করবে আমি জানি না। আমরা বাংলাদেশ চাই তাদের সঙ্গে সুসম্পর্ক, কিন্তু আমার অধিকার সুরক্ষা দিয়ে আমি সেই সম্পর্কটা করতে চাই। আমার উইন উইন সিচুয়েশন চাই, আমি আমার স্বার্থ দেখবো, সে তার স্বার্থ দেখবে, কেউ কাউকে ডমিনেট করার চেষ্টা করবে না। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।